আমি বিয়ে-টিয়ে করব না। বিয়ে করলে আমি ওকে বিয়ে করব। দাঁড়া, তুই এত কান্নাকাটি করতেছিস। ওই ছেলের সাথে বিয়ে দিব। পরে পস্তালে আমাদের কিছু করার নাই। দেখি ও অন্য মেয়ের সাথে কথা বলে। তুমি তো এভাবে পরকিয়া করতেই থাকবা। কোনো দায়িত্ব নিতে পারবো না। তুমি চলে যাও বাসা থেকে। বাচ্চা নিয়ে তুমি চলে যাও। আমার নাম সিনথিয়া। ঘটনাটা হচ্ছে ২০২৩ সালের। তো হুম, আমি আ অনেক শান্তশিষ্ট একটা মেয়ে। কারো সাথে অত কথা বলি না। কারো সাথে অত মিশি না। এবং কাউকে বিশ্বাস হয় না। আমি এভাবেই চলাফেরা করি। কারো সাথে কোনো কথাবার্তা বলি না। তো একসময় ২০২৩ সালের আমার একটা আঙ্কেলের বিয়ে হয়। তো আমার আম্মু বলে যে, "কোথাও তো বের হও না, কারো সাথে কথাবার্তা বলো না সেরকম। তো চলো একটু ঘুরে আসো, মন ভালো হবে।" তার আগে কিন্তু আ একটা কারণে আমি চুপচাপ থাকতাম। এরা হওয়ার পর তো আমরা একটা হুম, বিয়ের বাসায় গেলাম। ওইখানে হুম, আমরা গেলাম, আমি আ চুপচাপই ছিলাম। বসে আছি এক কোণে। তো ওখানেরই একটা ছেলে, সে হলো ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান না, কিন্তু পড়াশোনা বাদে একটু করার জন্য ওখানে ক্যামেরাম্যানের ইয়েটা নিছে। করতেছে, হ্যাঁ, হ্যাঁ, করতেছে। আমি এদিক বসে, সে আমার সামনে বসে। চিনতাম না। কারণ আমি ওরকম কোনো ছেলেদের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। দেখতাম না। কোনো কিছুই না। সে আমাকে দেখে, ওখানেই দেখে। আর হয়তো ভালো লাগে। জানি না কিছু আমি আমি দেখি নাই। আমি দেখি নাই যে কে কি। আমি অত দেই নাই। সে আমাকে ওখান থেকে ফলো করে যে মেয়েটা ভালো লাগছে এরকম একটা বিষয়। সে আমার পিছনে ঘুরঘুর করে। আমি আমার মাকে বলি যে, "এখানে ভালো লাগতেছে না। আমরা বাসায় চলে যাই। আমাদের তো শেষ। আমি আর এখানে না থাকি।" তো আমি বলছি, "ঠিক আছে, তো খাওয়া-দাওয়া শেষ। আমরা চলে যাই।" আমরা গাড়িতে উঠি। সেই ছেলেটা আবার আমি চলে যাচ্ছি, ওই দেখা দেখি ও কি করবে? ওখানে তো আর থাকবে না। সেও বের হইছে। বের হয়ে আমাদের ফলো করবে। আমার বাসা কই? আমরা কোথায় যাচ্ছি? তো আমরাও বের হওয়ার সাথে, সাথে সেই ছেলেগুলো ওদের গ্যাং ২ টা ছেলে ওদের সব বের হয়ে আসলো। বের হয়ে এসে আমরা তো গাড়িতে চললাম। ওই ছেলেটা বাইকে চললো। আমরা গাড়িটা চলতেছে প্রায় মনে করেন ওই ছেলেটা আবার আমার পাশের একটা ছেলে ছিল আমাদের আত্মীয়। ওর সাথেও পরিচিত ছিল। ফোন দিতেছে যে, "মেয়েটা আছে?" কয়, "হ্যাঁ, আছে।" তো "বাসা কোথায়?" কয়, "সামনে আসো দেখাচ্ছি।" তো ওরা পিছে, পিছে আসে। আমরা বাসার সামনে প্রায় চলে আসছি। হুম, প্রায় চলে আসার পর ওখানে নামি, আমার বাসার সামনে আমরা নামি। একটা গলি আছে ওইখানে নামি আমরা। ও বাইক হুম, ধরে এখানে একটু দূরে পিছনে ওখানে দাঁড়ায় থাকে। দাঁড়ায় থাকার পর আমাকে ওখানে দেখে, দেখে বলে যে, "দেখা হবে ইনশাআল্লাহ" বলে চলে যায়। আমি অতটা পাত্তা দেই না। অনেক ছেলে অনেক কিছু বলতে পারে। ওকে পাত্তা দেওয়ার কি আছে? বাসায় চলে আসি। বাসায় চলে আসার পর ও ওর কথা তো আর আমার মনে নেই। ওগুলো মাথায় অত করিনি। যে কে ছিল ওগুলা কি দেখার শোনার আছে আমার? আমি বাসা চলে আসছি। বাসা চলে আসার পর আছি এভাবে ৭ দিন চলে গেল। ওই ছেলেটা আবার হঠাৎ করে তার একটা ফ্রেন্ডকে দিয়ে আমাকে ফোন দেয়। মেয়ে ফ্রেন্ডকে দিয়ে একটা ফোন দেয়। যে ওর বান্ধবী সেজে একবার একটু কথা বলাই দাও। হুম, আমি বলতেছি আমার আম্মাকে ফোন দিছে আমার মায়ের নাম্বারে। আমি বলতেছি যে, "সিনথিয়া আছে?" বলছে, "হ্যাঁ।" আমি ফ্রেন্ড বলতেছি। হুম, বলছে, "আচ্ছা কথা বলো। সিনথিয়া আছে কথা বলো।" কথা বলার পর আমি আমার রুমে চলে আসি। যে, "হ্যাঁ, বলেন কে?" তারপর আবার ছেলেটা ফোন দেয়। আমাকে বলে ছেলেটা বলে, "আমাকে চিনছো?" আমি, "না, আমি তো কোন ছেলেকে চিনি না। আপনি কে?" বলে, হুম, "ওই যে ক্যামেরাম্যান।" আমি বলি, "হ্যাঁ, হতে পারে। কি হইছে?" "আমি অনেক পছন্দ করি। তোমার যে পার্সোনাল নাম্বারটা আমাকে দিতা। এটা তোমার মায়ের নাম্বার। এখানে তো ফোন দেওয়া সম্ভব না। তুমি পার্সোনাল নাম্বার দিতে আমি কিছু বলতাম।" আমি, "আচ্ছা হুম, দেওয়া যায়, পার্সোনাল নাম্বার দেওয়া যায়। নেন।" দিলাম পার্সোনাল নাম্বার দেওয়ার পর এইভাবে আমাকে রাতে ফোন দেয়। ফোন দেওয়ার হুম, পর কথাবার্তা হয় যে, "কেমন আছেন?" এই নাম কি? পরিচয় এরকম। আমি বলতেছি, "ঠিক আছে।" ও বলতেছে, "একবার কি দেখা করা যায় না?" হুম, আমি বললাম, "দেখি দেখা করা যায় কিনা দেখি।" এভাবে ২-৩ দিন পর আমি বলি, "আচ্ছা দেখা করা যায়। চলেন দেখা করি।" তো দেখা হুম, করি একটা ক্যাফে দেখা করি। দেখা হুম, করার পর কথাবার্তা এরকম হয়। এক মানে কথাবার্তা হয় যে ২-৩ দিন পর, পর কথাবার্তা হয়। এভাবে একদিন একটু ভালো লাগা আসি যায় আমার উপর। যে না একটু হোক কি আছে? কখনো তো কাউকে ভালোবাসি নাই। হুম, এবার একটু ভালোবেসে দেখি কি হয়। আমি তো কোনদিন ঠকি নাই। কেন ছেলেদের বিশ্বাস করি না। আমি এবার একটু বিশ্বাস করে দেখি। তো ছেলেটা ১ম খুব প্রত্যেকদিন ফোন দেওয়া হোক, বাসার সামনে আসা হোক, স্কুলের সামনে আসা হোক, সবসময় ঘোরাফেরা করতো কিন্তু সবসময়ই। এমন পর্যায়ে গেল দেখা প্রত্যেকদিন করার কারণে প্রাইভেট ছুটির পরে দেখা করতাম স্কুল না যেয়ে ওদিক দেখা করে যাইতাম। একদিন এভাবে বাসায় একদিন জানা হয় যে
এই কোচিং আসতেছে আপনি না, এই তখন সেই। ওই সময়টাতে আপনি কিসে পড়েন তখন? তখন ক্লাস 9 এ ও আচ্ছা। শেষে। হুম, তো এরকম হয়। এরকম হওয়ার পর বাসায় আবার জানাজানি হয়। তার ২-৩ মাস পর জানাজানি হয়। জানাজানির পর আমার মাকে বলি যে, "আম্মু দেখো একবার ছেলেটা। আমি একটু ভালোবাসি দেখো। ছেলেটা কিরকম আগে দেখো।" তারপর আম্মু খোঁজ-টোজ নিয়ে দেখে যে আমাদের থেকে একটু হয় না। মানে আমাদের সাথে যায় না। হুম, পুরা মধ্যবিত্তর নিচে একদম। হ্যাঁ, বলি যে, "টাকা দিয়ে কি ভালোবাসা হয় আম্মু?" কয়, "ঠিক আছে তুমি যত ভালোই বাসো, তা হোক। তোর পড়াশোনা করুক, তোমরাও পড়াশোনা করো। দুজনে পড়াশোনা করে তারপর কিছু করো, তারপর দেখা যাক।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে।" তো আমি আবার কথা-টথা বলতাম না। স্কুলে যাইতাম। ও স্কুলের সামনে দাঁড়ায় থাকতো। তো স্কুলের সামনে দাঁড়ায় থাকতো, আমরা দেখা করতাম, এই করতাম, ওই করতাম। আবার কিছুদিন পর আ ওখানে দেখা করার কারণে একটা গলিতে দেখা করার কারণে এটা আমার মামা দেখে ফেলে যে, "এখানে দেখা কেন?" আমাকে তো বলে যে, "তুমি আমার বোনের মেয়ে" এই সেই। আমি বলি, "হোক আর আমরা কোনদিন দেখা করব না।" ওকে আমি বলি যে, "আমার ভাই হয় সম্পর্কে আমার একটা ফুফুতো ভাই হয়।" তো বলতেছে, "ঠিক আছে তোমার মাকে ডাকি কিরকম ফুফুতো ভাই হয়।" তো সেই কারণে পরে আম্মুকে ফোন দেয়, আম্মু যায়, আম্মু যেয়ে দেখে যে না ওই ছেলেটা। তখন আম্মু বলে যে, "মান সম্মানের ইয়ে জন্যে?" বলে যে, "হ্যাঁ, এটা আমার ননদের ছেলে।" তখন আবার আমরাও চলে আসি। হুম, চলে আসার পর অনেক শাসন-টাসন করে যে, "কেন ওর পিছনে লাগছো? তোমরা বললামই তো পড়াশোনা করো। দুজনে পড়াশোনা করে বড় হও তারপরে তোমাদের আমি দেখতেছি কি করা যায়।" তো আমি বললাম, "ঠিক আছে আমি তো ওই ছেলেটার তো এমন পিছন লাগছে আমার।" মানে এক পর্যায়ে ওর মতলবই ছিল একটা কি জানি। প্রত্যেকদিন ফোন দেয়, ফোন দিয়ে যায়, ফোন দেই, ফোন আম্মু নিয়ে নেয়, আবার একটা ফোন দিয়ে যায়। এভাবে কথাবার্তা হয় কিন্তু। হওয়ার কারণে একদিন আমি বাসা থেকেই সকালে বের হয়ে গেছি। আমি তো ওর সাথে ছিলাম না। আমি বন্ধু-বান্ধবের সাথে একটু বাইরে গেছি। না বলে বাসায় বলছে। ওরা মনে করছে আমি ওর সাথে ঘুরতে গেছি। তো সারাদিন আমি ছিলাম না। তো বিকালবেলা কিন্তু ওর সাথে দেখা করতে গেছিলাম। যে আ এখানে আসছি, এখান থেকে একটু দেখা করে চলে যাই। দেখা করতে গেছি, রাতে ফিরছি। আম্মু তো অনেক রাগ হইছে যে, "তুমি সারাদিন ওই ছেলের সাথে ঘুরছো। এটা তো হয় না।" বাসায় এসে অনেক মারধর করা হয়। ওর জন্য কিন্তু ১ম থেকেই অনেক মারধর করত। বাসায় অনেক মারধর করতই কিন্তু সবসময় আম্মু ওগুলো মারধর করত। করার পর ওই ছেলেটা মানে হ্যাঁ, ওর দিন, দিন যত দিন যাচ্ছে আমাকে তো ওর ভালোবাসা আটকাইলো। যত দিন যাচ্ছে ও মানে আমার কাছ থেকে আরো দূরেই। মানে ও যে কি মতলব আমি জানি না। কেন আসলো আর কেন এমন আমি জানি না। বাসা থেকে আমাকে মানে বিয়ের জন্য ইয়ে করতেছে যে, "না এরকম প্রেম বিয়ে করলে তো হবে না। আমাদের ফ্যামিলিতে এগুলো নাই।" আমার মা বলে, "এগুলো তো মান-সম্মান আমাদের মান-সম্মান নিয়ে আমরা বাঁচি। আমরা এরকম না। এগুলা কেন হবে?" তখন আমি হুম, বলি, "ঠিক আছে আমি বিয়ে-টিয়ে করব না। আমি বিয়ে-টিয়ে করব না। বিয়ে করলে আমি ওকে বিয়ে করব।" আম্মু বলে, "ঠিক আছে। তুই যেহেতু চাইছিস, যেহেতু বড় মেয়ে, সেহেতু যাকে চাইছিস আমি তাকেই দিব।" ছেলেটার বাসা কিন্তু আমাদের বাসা থেকে একটু দূর। বেশি দূর না। কাছাকাছি। ছেলেটা রংপুরে লেখাপড়া করত। আসার কারণে আমাদের আবার আম্মু বলে যে ছেলেটাকে ফোন দেয় যে, তুমি যদি এতই ভালোবাসো এসে বিয়ে করতে পারো না? তো বিয়ে করো নাহলে আমরা অন্য দিকে বিয়ে করে দিই। মান-সম্মান বাঁচবে তবু।" তো বলতেছে, "আমি বিয়ে করব।" বলে আসছে আমি জানি না যে ওর সাথে আমার বিয়ে। আমি তো মনে করছি যে ও তো আসবে না। যেহেতু এত ও তো আসবে না। যেহেতু ও আমাকে অনেক করছে। কারণে আমি আবার বাসা চলে আসছি। আমাকে বাসায় অনেক মারধর করছে। আমি ঘুমের একটা ওষুধ খাওয়াই দিছে। ওই ওষুধ খাওয়াতে আমি শেষ। আমাকে কে মারলো এগুলা তো আমার কিচ্ছু নাই। সকালে উঠে দেখি আর আমি উঠতে পারি না বিছানা থেকে। ওই ছেলের কোনো খোঁজ নেই, এই সেই। আমি তো ফোন দিতে আছি। কি হইলো? কি হইলো? কি হইলো? মানে ফোন দিতেছ না কিসের জন্যে? এদিকে আমার এই ঘটনা, আমাকে যদি বিয়ে দিয়ে দেয় আমি তো বাঁচবো না। তখন হ্যাঁ, আমার মা বলে যে, "দাঁড়া, তুই এত কান্নাকাটি করতেছিস। ওই ছেলের সাথে বিয়ে দিব। পরে পস্তালে আমাদের কিছু করার নাই।" আমরা ওই ছেলের হুম, ব্যাকগ্রাউন্ড-ট্যাকগ্রাউন্ড সব জানি। হ্যাঁ, আমি কিছু যে ঠিক আছে সেটা আমি বুঝবো। তোমরা দিয়ে দেখো আমি অনেক সুখে থাকবো। তো ওই কারণে আবার ও বাসায় আসে আমাদের পারিবারিকভাবে ২-৩ জন মিলিয়ে আমাকে চুপ করে একটা বিয়ে দেয় যে ও একটা চাকরি করবে। ও হুম, চাকরি করলে আমরা সবাইকে বলবো যে আমরা বিবাহিত, আমরা বিয়ে হইছি এরকম একটা। তো ও আসে মাঝে, মাঝে মানে আসে। আসে আমার সাথে দেখা করে যায়, চুপ করে দেখা করে যায়। তো একদিন আমি বলি, "কেন? আমি এত এভাবে থাকতে পারবো না। এটা কোনো কথা যে আমাদের বিয়ে হইছে আমরা জানি না এই সেই। আবার তুমিও একটা বিয়ের বাসায় যায়ে এখানে অন্য মেয়ের সাথে কথা বলতেছো এই সেই।" বলতেছে, "হ্যাঁ, ওটা আমার অন্যরকম আমার একটা বোন হয়, ইয়া হয়।" আমি কেন? তোমার বোন-টোন হবে কেন? আমি তো তোমার সব বোনকেই চিনি। এগুলা আবার কোন বোন? সেটা তো আমি চিনি না।
কয় যে, "তোমাকে অত বুঝানো লাগবে না।" আমি বলছি, "ঠিক আছে আমি তোমার সাথে আর থাকবো না। আমি আর কি করো, করো আমি আর থাকবো না। তুমি খারাপ হতো মানিয়ে নিতাম। তুমি পরকীয়া করো আমি তোমার সাথে কিভাবে থাকবো?" তার বিয়ের ৭-৮ দিন পর এরকম হয়। আমি দেখি ওর Facebook এতে দেখি যে একটা মেয়ের সাথে ও কথা বলতেছে। আমাকে দেখে ওর জানে Facebook আইডি পাসওয়ার্ড আমার কাছে। তো হুট করে মেয়েটা মেসেজ দেওয়ার পর বলছে যে, "এখানে মেসেজ দেওয়ার দরকার নাই। অন্যখানে মেসেজ দাও" হুম, দিয়ে ডিলিট করে দিছে। এটা আমি দেখছি। এটা হুম, নিয়ে আমার অনেক ঝামেলা হয়। আমি বাসা থেকে বের হয়ে যাই ওইদিক মানে চলে যাই গিয়ে ফোন দেই যে, "আমি বাসা থেকে চলে আসছি। আমি হুম। নিজেকে শেষ করে দেব। তুমি এরকম করলা কিসের জন্যে?" কয়, "তুমি বাসা চলে যাও, আমরা তোমাকে ডিভোর্স দেব।" আমি, "ঠিক আছে তুই ওহো! ডিভোর্স দিবি তা চলে আয়, বাসা চলে আয়। বাসায় এসে আমাকে ডিভোর্স দিতে চলে যা। আমার সাথে এরকম অন্যায় করার ইয়ে তোর আমি দেই নাই।" তো ও হুম, বলতেছে, "ঠিক আছে।" আসে, আসার পর বলে, "ও আমার একটা ভাগ্নি হয়। তোমাকে তো বললাম।" আমি, "তুমি না বললে এটা তোমার বোন হয়?" কয়, "না ওটা আমার ভাগ্নি হয়। আমার একটা দূর সম্পর্কের ভাগ্নি হয়। ওর সাথে হঠাৎ করে মেসেজ দিছি, দেখা হইছিল, কথা বলছে। তারপর বলছে যে একটু Facebook আইডি দেওয়া যায়। আমি দিয়েছি, কথা হইছে। এতটুকুই। আর বলব না। ক্ষমা চাইলাম আর বলব না। বললাম, ঠিক আছে বলিও না। সমস্যা কি? আর বলিও না। আমি ক্ষমা করে দিলাম। ফার্স্ট ভুল তোমার আমি ক্ষমা করে দিলাম।" তারপর দেখি ও অন্য মেয়ের সাথে কথা বলে। আবার দেখি ওর বাসা এদিক দিয়ে অন্য মেয়ের সাথে কথা বলে। আমি তো ওগুলো সহ্য করব না। আমি বলছি, "আবার কি হলো তোমার?" ওই কারণে আবার বাসায় আসি মারধর করে যে, "আমাদের বিয়ে তো এগুলা চুপ করে দিয়ে বলা হইছে। তুমি অত ফাঁস করতেছো কেন?" আমি বলছি, "হ্যাঁ, এখন আমি ফাঁস করব। কারণ এই ফাঁস আমি তো তোমার এই বিয়ের কথা কাউকে না বললে তুমি তো এরকম করে চলতে থাকবা। তুমি তো এভাবে পরক্রিয়া করতেই থাকবা। কেউ তো জানে না যে তোমার বিয়ে হইছে আমার সাথে। তুমি তো বলবাও না যে তোমার একজন আছে এই সেই এগুলা করা যাবে না। তুমি এগুলা করতেছো কিসের হুম। জন্যে?" আমি বলতেছি যে, "আমি করব। তোর কি? তোকে তো আমি ওহ বলি মাই না গড! আমার সাথে থাক।" আমি বলতেছি, "কেন? কেন বিয়ে করার সময় তোমার মনে ছিল না? এটা আমি আপনাদের যে এত বিয়ের লড়াই পর করলাম।" এটা বিয়ের আপনাদের বিয়ের এই ৭-৮ আনুমানিক দিন পরে এরকম কিন্তু এরকম ঝগড়া হয়। ২-৩ মাস পর ৪ মাস পর আমি ওর বাবাকে যা বলি যে আমাদের বিয়ে হইছে। বা বিয়ে হইছে। তো ও বলছে, "কেন তুই আমার বাবার কাছে গিয়ে বললি তোর আমার বিয়ে হইছে?" আমি বলব আমি, কেন বলব না? মানে এইভাবে যতদিন গোপন থাকবে তুমি এভাবে চালতে থাকবা। এটা আমি সহ্য করব না। তুমি বলতেছে, "ঠিক আছে তোর সাথে আর আমার কোন সম্পর্ক নাই।" মানে আমার আম্মু বলতেছে যে এটা তো গোপন ছিল। তো আমি বলতেছি ও যে এগুলা করতেছে আমি তো এগুলো সহ্য করব না। কোথাও জানাজানি হইছে ওর তো এখন চাকরি হবে না। চাকরি না হয় তা আমি চাকরি না হয় নাই। আমরা ব্যবসা ধরাই দিব, ব্যবসা ধরেই খাবি। তবু আমরা কিভাবে খাবো দেখার পিছনে একটু বিয়ের কথাটা ফাঁস হওয়া দরকার। নাহলে এরকম চলতেই থাকবে। আর যেহেতু প্রেম করে বিয়ে করছি আমি চাই এটা যে সারা জীবন থাকি। এটা যে দুর্নাম না হয় আমার। তারপর এভাবে চলেই। ওর বাবা জানে, ওর বাবা আবার ওকে বলে না। ওর বাবা কিছুই বলে না যে আসছিল মেয়েটা আসে আমাকে এরকম বলে গেছে। কিছুই বলে না। আবার আমি নিজেই বলছি যে আমি তোমার বাবার কাছে বলে আসছি যে আমাদের বিয়া হইছে। হুম। বলছে, "কেন বলছিস? ওকে তো আমি বলতে বলি নাই। তোকে বলছি না এগুলা গোপন রাখতে।" তা আমি ওহ মাই বলছি গড! মানে আমি উনি বলতেছি, "না চাচ্ছে আমি যে ওর বলছি বিয়ে হইছে এটা কেউ না গোপন জানুক, থাক।" তাই তো? হ্যাঁ, কেউ না জানুক। এভাবেই চলতে থাকুক। হুম, তারপর কিছুদিন পর আমি বলছি, "ঠিক আছে। তুমি তোমার মতো থাকো। গোপন রাখতে যেহেতু চাইছো, গোপন রাখো। এখনো কেউ জানে না। আমি আমার মতো থাকি। যেহেতু ভালোবাসি তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি।" তো ও থাকে ওর মতো এনজয় করতেছে বন্ধুদের সাথে ঘোরাফেরা। যখন ইচ্ছা তখন মানে ওর মতো এনজয় করতেছে। আর এদিকে আমি আছি কিন্তু আমার এইখানে আমার বাবার বাসায় আমি এখানে আছি। তো ও বাইক ধরে ওর বোনের বাসা যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে। ওহ মাই অ্যাক্সিডেন্ট গড! হওয়ার কারণে ওখানে অ্যাক্সিডেন্ট করে কিন্তু নীলফামারী ওইদিক একটা অ্যাক্সিডেন্ট করে। করার হুম, পর ওর সাথে যে ছেলেটা গেল ও ওকে ফোন দেয়। দিয়ে বলে হুম, এরকম আমরা তো অ্যাক্সিডেন্ট করছি। ওর অবস্থা অনেক খারাপ। আমি বলি হুম, আমি জানি না তো ও কোথায়? ও ওর বোনের বাসা যাওয়ার সময় ও অ্যাক্সিডেন্ট করছি। তা আমি বলছি, "ঠিক আছে ওকে নিয়ে আসো আমি আছি।" ওকে নিয়ে আসো। কত কি করুক। আমার তো ক্ষমা করার দায়িত্ব। ও আমার হাজার হোক আমার হাসব্যান্ড। ওকে নিয়ে আসো। ওর বোনও আমাকে ফোন দেয় যে, "সিনথিয়া এরকম ও অ্যাক্সিডেন্ট করে ওকে একটু সামলাও।" আমি ঠিক আছে সমস্যা নাই ও আসুক। তারপর তো ওকে সবাই মিলে নিয়ে এসে আমাদের এদিকে একটা হসপিটালে ভর্তি করায়। আমি হুম, শোনার পর তো আমি যখনই শুনছি যে ও ওরকম অ্যাক্সিডেন্ট হইছে আমি তখনই সেন্স হারাই ফেলছি যে এটা কি হলো? সেন্স হুম, হারার পর আমি তো আমার সবকিছু বাদ দিয়ে আমার মতো আমি দৌড়ে আমার মাকে তো বললাম যে আ ও অ্যাক্সিডেন্ট করছে। আমার মা বলতেছে, "আচ্ছা চলো যাই আমরা।" আমি বললাম, "না তুমি থাকো আমি গেলাম।" আমি তো সব রেখে আমি দৌড়াইছি ওর কাছে। গেছি, হুম, যাওয়ার পর ও সবাইকে চেনে আমাকে চেনে না। বলে, "কে?" বলে, "আমাকে চিনো না? আমি তোমার সিনথিয়া তুমি চিনো না?" কয়, "না আমি চিনি না। তুমি আমার কাছে আসিও না।" তা আমি কইলাম, "ঠিক আছে তুমি থাকো আমি দূর থেকেই আসি।"
তো ওইভাবে যখন ডাক্তার বলে যে না এখানে হচ্ছে না, আপনারা রংপুর নিয়ে যান, এখানে হচ্ছে না, এখানে হুম। ওর মাথায় আঘাত পাইছে, রক্ত বেরিয়েছে, ওকে রংপুর নিয়ে যান। আমরা পরে আমি বললাম আম্মু চলো, ওর আব্বুকে ফোন দাও, দেখো ওর আব্বু কি বলে। আমার আব্বু বলে যে তোমরা কি করো করো, আমরা আছি, সমস্যা নেই। ওর বাবার কোনো চিন্তাই নাই যে ও অ্যাক্সিডেন্ট করছে, ওর কোনো চিন্তা নাই, বুঝেছে তোমরা কি হুম। করো করো। ওর মা কিন্তু ওই যে স্ট্রোক করছে, ওর বাবা স্ট্রোক করছে, আছে, ঠিক আছে, আমরা কি করব, তোমরা কি আচ্ছা, করো ওনার করো। বাবার চিন্তা নাই কেন? ওনার ছেলেকে উনি ভালোবাসে না? ভালোবাসেই, বলতে টাকা খরচ করবে না, গেলে তো একটা ও টাকা আচ্ছা খরচ আছে আচ্ছা। তাই না, ও টাকা খরচ করবে না, হুম সব হুম দায়িত্ব আমাদের। ওই সেই হুম সময় কিন্তু ওর বাবা কিন্তু ওই যে আমি যখন বলছি যে আমাদের রিলেশন টিলেশন হয়েছে, বিয়ে হয়েছে, ওই কারণে আবার আমাদের বাসা আসে যে হোক বিয়ে করছে। আর যেহেতু দেখতেছে আমি একটু রিচ ফ্যামিলির, আমাদের আছেই, অনেক ইয়ে আছে, ওই কারণে থাকলে ওর ছেলে থাকলে একটা ভালো ভবিষ্যৎ থাকবে। ও তো করে দিতে পারবে না, কারণ আমরা করে দিতে পারবো, একটা ভবিষ্যৎ থাকবে। ও ঠিক আছে বিয়ে যেহেতু করছে, এরকম চুপচাপ করে থাক। এভাবে ওর বাবা বললো যে হুম। তুমি চিন্তা দেখো, তোমাদের ব্যাপার দেখো, ওরা কিভাবে কি করবা। রংপুর নিয়ে গেলাম, রংপুর নিয়ে যাওয়ার পর ওকে সবাইকে চেনে, আর আমাকে চিনতেইছে না। আমাকে দেখলে আমাকে মারতেছে, ইয়ে করতেছে, তুই কেন এখানে, তুই কেন এখানে, তুই যা এখান থেকে, তুই এখান থেকে যা। আমি মানে বললাম যে সে আমি না থাকলে আপনাকে কে নিয়ে দেখে আসছো। পছন্দ করছে না, মারামারি করতেছে না না, ওখানেই। হ্যাঁ হ্যাঁ, ও ওখানে থাকবে না, আমি যেখানে ওইখানে থাকবে না। আমি বললাম ঠিক আছে তুমি এখানে থাকো, আমি বাইরে আসি, সমস্যা নেই, আমি বাইরে দাঁড়াই আছি, যেহেতু আমি তোমার ছাড়ে যেতে পারবো না। তারপর ওর 3 দিন ওইখানে থাকি, থাকার পর ডাক্তার বলে যে একটু ওষুধ টষুধ খাওয়াবেন, ঠিক মতো যত্ন নিবেন, ঠিক হয়ে যাবে। তখন আবার ওর আম্মু আমাকে বললো যে সিনথিয়া তুমি আসো, আমাদের বাসায় তো আর কেউ নাই, আমি আর ও, ওর বাবা আছে, আর তো কেউ নেই। তুমি হুম এসে নিয়ে আসো, নিয়ে আসে তুমি ওকে, তুমি না থাকলে আমি কিছুই করতে পারবো না। আমি, ঠিক আছে আমি আসি। বাসায় যাই, ওর বাসায় যাওয়ার পর আমার বাবা মা বলে যাও, ও অসুস্থ, ওই সময় আর হাত ছাড়া দেওয়াটা ঠিক হবে না। তো আমি যাই, ওদের বাসায় যাই, ওর বাসায় যাওয়ার পর ও হঠাৎ করে বাইরে বের হয়ে যায়, হঠাৎ করে রাতে বের হয়ে যায়, ও আমার কাছে থাকবে না, ও এখানে থাকবে না, ও বাইরে থাকবে, ও আমি যেখানে ও এখানে থাকবে না। আমি ওনার বলি না, আপনার প্রতি এই এত অসুস্থ রাগ কেন? অবস্থায়। মানে হ্যাঁ, আপনি আমি জানি না, ও আমাকে সহ্য করতো না। ওই যে আমি জানাইছি আমাদের বিয়ে হয়েছে, তখন থেকে আর একটা খ্যাপ ও আচ্ছা আচ্ছা। যাইছে, চুপচাপ করেও চালাইতে দিতে চাইছে, বুঝেন নাই, ও সারা জীবনে চুপ চুপ করে চালাইতে দিবে, এটা তো হবে না। হুম আর ও চাকরির জন্য কিন্তু আমার বাবা মা বলছে যে ওর চাকরিটা হোক, তারপর সবাইকে জানাবে, ধুমধাম করে বিয়ে দিয়ে বিদায় দিবি। যেহেতু যে পুলিশের চাকরি, বিয়ে বিয়ে হওয়ার মানে জানলে তো আর চাকরি হবে না, বিবাহিত জানলে তো আর হুম। চাকরি হবে না। ওই জন্য একটু গোপন রাখা হয়েছিল, ও ওটা সদ্ব্যবহার করে ফেলছে, যেটা মানে সারা হ্যাঁ। জীবন গোপন থাকবে। হুম। আর যখন হবে ওর দোষ দিয়ে আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো, এরকম একটা কিন্তু বলছে। মানে ওর মনোভাবনা আমি জানি না, আমি ওর অ্যাক্সেন্ট করে আমি ওখানে যাই, রাতে বের হয়ে যায়, ওর ওটা ওর বোন আসে, সবাই দেখতে আসে ওকে। আমি তো এক কোনায় আসি বসে, ওর বোনের সাথে, ওর খালামণির সাথে, ওর মা বাবার সাথে কত ভালো ব্যবহার। ও আমাকে চিনতেছে না, বুঝেছে এখানে ওইখানে, ও এখানে আনতে বলছে, এক বাড়ি পাঠা দিতে করছে না, এখানে এইখানে। সবাই পাড়াপড়শি বলতেছে ওই না থাকলে তোর গতি হইতো না, ওই না থাকলে তুই এখানে থাকতি, তুই তো মরে যেতি, তোর কেউ আছে, হুম। ওই তোকে সেবা করতেছে, ইয়া করতেছে, কয় আর ওর সেবা আমার দরকার নেই, আমি ওর সাথে থাকবো না। সরি আপু একটা আহ, হ্যালো হ্যাঁ ভাইয়া, ধন্যবাদ আপনাকে চলে আসার জন্য। আমার ও একটু আপু ওই যে তাড়া পড়ে নামাজ গেছে, আজান আমাকে একটু হচ্ছে তো বেরোতে হবে। একটু বিরতি নিই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি ভাবছিলাম আপুকে দিব কিন্তু আপুর বাসায় মেহমান চলে আসছে। আপনি বলেন যেখান থেকে থেমে গেছিলেন। গল্পটা অনেক বড়। সমস্যা নাই আপু। তো ওইভাবে তো ও ওরকম ভাবে থাকে, আমি এইভাবে থাকি, থাকার পর কথাবার্তা হয় না সেরকম, 1 মাস 1.5 মাস এভাবে কোনো কথাবার্তা, কোনো যোগাযোগ নেই। আমি অনেক যোগাযোগ করার চেষ্টা করছি, দেখি কি অবস্থা, কি খবর, একটা ফোন নেই, কোনো কিছু নাই, দেখি। তারপর কোনো ফোন ধরে না, ফোন দিলে রাগারাগি করে যে কেন ফোন দিছো, এই সেই। আমি ঠিক আছে, দরকার নাই এত, জোর করে কোনো সম্পর্ক টিকে না। তো সে আমি যত বর্তমানে করে কোথায় আছে? হ্যাঁ, মানে ওই সময় উনি কোথায় আছেন? ওনার উনি বাসায়? আছে ওই যে ওনার বাসায় না, ওনার মতো উনি আছে, উনি সুস্থ হয়ে যে সুস্থ করাই দিছি, 1 মাস সেবা করে সুস্থ সুস্থ করে ওষুধ টষুধ খাওয়াই, সুস্থ হয়ে গেছে, আর আমাকে চিনে না। ওর মতো আবার আগের মতো, ও তো চলে গেছে ট্রেনিং এ, ও আবার পুলিশের ট্রেনিং করবে, ট্রেনিং করতেছিল, মানে পুলিশের ট্রেনিং করতেছিল। তা আমি বললাম, ঠিক আছে তুমি ট্রেনিং এ গেছো করো, সমস্যা নেই, মাঠ করতে গেছো করো, তো টিকো তো টিকো ভালো, যেহেতু মাঠ করতে গেছো করো, মাঠ করো, তো ঠিক আছে তুমি ভালো থাকো, এরকম করে বলে ছিল। 1 মাস 1.5 মাস কোনো খোঁজ খবর নাই। ওই যে যখন চাকরি হইলো না মাঠে, আর চাকরি হইলো না,
চাকরিতে ইয়ে হয়ে গেল, আবার ফোন দিছে আমাকে যে হোক, কি হয়েছে না হয়েছে সব ভুলে যাও। কারণ ওই যে আর কোনো পথ নেই, ওইটারে মানে একটু ইয়ে দেখাইছিল যে একবার চাকরি হয়ে গেলে আর কাউকে দরকার নেই। চাকরি তার হইলো না, এখন ওই চাকরি তার হবেও না। আচ্ছা। বাতিল হওয়ার কারণে ওর বুঝতে পারছি যে এখন আর আমার কোনো নাই, আমার চাকরি যদি না হয়, এই যদি চলে যায়, এখন আমাকে কে কি করে দিবে, আমি কি করি কি করব। আবার ফোন দেয়, আমিও ঠিক আছে আসে, আমি বলি, না কোনো দরকার নেই আসার, কোনো কিছু নাই, তুমি তোমার মতো থাকো। তখন বলে না, এটা হয় না, হোক, মানুষ মাত্রই ভুল, এবার হবো, এবার ভালো হবো, এই সেই। আচ্ছা ঠিক আছে, ভালো হলেই ভালো। আসলো আবার, এরকম ভাবে কথাবার্তা চলেই। কথাবার্তা চলার পর আমি এক সময় ওর বাসা থেকে বলে, যত তো চাকরি টাকরি হচ্ছে না, আর কি করার, এখন তো সবাই জানে, বিয়ের কথা তো সবাই জানে, এখন আসো বাস চলে আসো, এখন তো সবাই জানে যে তুমি আমার বউ, এই সেই। আমি ঠিক আছে, তুই সবকিছু ঠিক, আমি এখন যাই বাসা যাই। গেলাম ওদের বাসা, গেলাম এভাবে থাকতে থাকতে একটু ওর সাথে কিন্তু কথা কাটাকাটি হইতো, ওই যেই বলতো একটা ব্যবসা করাই দিচ্ছ না, তোমার বাবাকে বলো একটা ব্যবসা করাই দিক আমাকে। আমি বলি একটু ধৈর্য ধরো, ব্যবসা করাই দিবে, আমার বাবা যেহেতু বলছে ব্যবসা করাই দিবে। বলছে না, আমাকে এক্ষুনি করে দিতে হবে, যদি ব্যবসা করে দিতে পারে তাহলে এখন এখানে থাক, নাহলে বাসা চলে যা। মেয়েটা কোন ধরনের কথা বলতেছে, এরকমই কথা, ব্যবসা করে দিলে হবে, এখানে থাকবি না হলে থাকবি না। আমি বলছি একটু ধৈর্য ধরো। ধৈর্য ধরার পর আমি দেখতেছি কথা বলে, আব্বু বলতেছে না, এভাবে হাঁকাও আমি তো আর দিতে পারবো না, আগে দেখবো ছেলেটা সংসার করো 2-3 বছর, আমি দেখতেছি আমরা আছি, আমি এখনো মারা যায়নি, তোমাদের পিছনে আমি আছি। ওই সময় ওই ছেলেটা কি পাস? তখন ও ইন্টার পরীক্ষা দিছে, ইন্টার পরীক্ষা দিয়ে মাঠ করতে গেছিল। ইন্টার পরীক্ষা দিয়ে? আর আপনার বয়স হম, কেমন তখন ছিল? তখন আমি ওই এসএসসি দিছি। আচ্ছা ঠিক আছে, তখন দুজনেই খুব ইয়াং। তো হ্যাঁ, ওনার ফ্যামিলিটা কি জানে না যে বিয়েটা হয়েছে? ওনা না, ও না জেনেই বিয়ে করতে আসছে, চুপ করে একদম করে, ওর কেউ জানতো না, আমি জানাইছি পরে, এক কারণে আমি জানাইছি যে এই ছেলেটা এরকম করতেছে, কারণ আমি তো জানাই, না আচ্ছা, তো জানাইলে ওই ওই পরবর্তীকালে একটা ও- সমস্যা হইতে পারে, ও অস্বীকারেও যাইতে পারে। কেন আপনাদের কি কাবিন হয়নি? হ্যাঁ, তারপরে রেজিস্ট্রি মানে হয়নি? বাসায় সব বিয়ে হয়েছে, কিন্তু ও কাউ মানে আমাদের ফ্যামিলি শুধুমাত্র আমার বাবা মা ছাড়া, আমার একটা মামা ছাড়া কেউ, আমার একটা পাড়াপড়শি একটা লোক আছে, ওইটা ওরে লোক, ওই উকিল দিছে, ওই 4 জন ছাড়া কেউ জানতো না যে কেউ জানে আমাদের না? বিয়ে হয়েছে। আচ্ছা। আহ, আহ, মানে আপনার রেজিস্ট্রি হয়নি? হ্যাঁ, আচ্ছা, রেজিস্ট্রি সব সবই হচ্ছে, হয়েছে। কিন্তু তাহলে আমার তো বাবা মার, আমার বাবা মারও একটা ইচ্ছা ছিল যে হোক বিয়ে হয়েছে, ওদের তো একটু পাগলামি করছে, আমার অনেক জেদ কইছে হোক বিয়ে হয়েছে, যদি এদের কোনো কিছু না বনে বা ইয়ে হয়, আমরা ওদের ছাড়াছাড়ি করে নিব। চুপ করে বিয়ে করছে, চুপ করে ছাড়াছাড়ি করে নেবো, ওর মতো থাকবে, এর মতো থাকবে। সেটা হয়নি, কারণ আমি সবাইকে জানাই দিছি, আমি যখন বুঝতে পারছি না আমার আব্বু আম্মু এখানে থাকবে না, চুপ করে বিয়ে হয়েছে, এটা তো কেউ জানে না। হ্যাঁ, হ্যাঁ, অনেক আমি সময় হয় কি বুঝতে যে চুপ পারছি ওই করে সময়। এখানে ইয়ে করে নেই। ওই সময় আপনার সিচুয়েশন আমি বুঝতে পারছি, আপনি চাচ্ছিলেন যে এভাবে সবাই প্রেম জানে। করার থেকে অন্তত বিয়ে করে রাখি। হ্যাঁ হ্যাঁ, আর পরবর্তীতে চাকরি পাইলে তখন ধুমধাম করে দাঁড়িয়ে সবাইকে তাহলে জানাই বিয়ে দিয়ে করবো। দিল আর হ্যাঁ, কি। তো সেটা হয় নাই, ধুমধাম করে কোনো বিয়ে আমাদের হয় নাই, ওইভাবে আমি ওর তো বাসা আর কি যাই। ছেলেটা আর কি যে সেই সুযোগটা নিচ্ছে। তো ওই আমি একটা জিনিস সুযোগটা আমি জানতে চাচ্ছি। নিচ্ছি। হ্যাঁ আপু, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে ওই সময় ছেলেটার হাত খরচ কে দিত? ওর বাবা দিত, আমি দিতাম। আচ্ছা ঠিক আছে, তো আপনারা একসাথে থাকতেন না বাসা নিয়ে? না না, আমি আমার আচ্ছা ঠিক। বাসায়, ওর বাসায়। তো উনি যে আপনাকে ওই যে আপনার ক্যামেরাম্যান হিসেবে, ক্যামেরাম্যান ঠিক না, মানে ক্যামেরা মানে সহযোগী হিসেবে কাজ করতো, ওইখান থেকে কোনো টাকা পয়সা সে ইনকাম করে না? না, ওটা আমি বাদ দিছি, যে না ওটা করা আমার হবে না, এগুলা কি ক্যামেরাম্যান, এগুলা আমার পছন্দ না। ঠিক আছে, কিছু ওগুলা করবো না, এই সেই। আমি ঠিক আছে বাদ দাও, প্রথম প্রথম তো অনেক ভালোবাসতো, আমি জানি না পরে কি রকম পরিবর্তন। না আপু, ওই তো সময়টা আসলে মানে অন্য একটা সময়, ওই সময় মানুষের ম্যাচুরিটি আসে না তো। আর বাংলাদেশের মানুষ মনে করেন প্রেম ভালোবাসা এগুলো তো দেখে, সিনেমা দেখে, তাই না? তো সিনেমাতে তো আপনার এরকম অনেক সিনেমা নাটক আছে যেখানে দেখা যায় যে বিয়েতে গিয়ে বা ক্যামেরাম্যান হিসেবে গিয়ে প্রথম দেখায় একজনকে পছন্দ হয়ে যায়। আহ এমন হ্যাঁ হয় না নাটক সিনেমাতে? তো আর কি হ্যাঁ, মানুষে ওইটাকেই অনেকে অনেকে মনে করে যে হ্যাঁ এইভাবেই তো প্রেম হয়। একভাবে তো আর তো কি প্রেম। এই, হ্যাঁ এটাকে অনেকে ধরে রাখে। তো এই জন্য হচ্ছে ইয়াং বয়সে আর কি এই সময় এইসব ছোটখাটো ভুল হয়, এটা সমস্যা নেই। কিন্তু কথাটা হচ্ছে পরবর্তীতে সে কিভাবে এটাকে হ্যান্ডেল করতেছে। যেমন সে তো তখন ওই আমি সময় বল, অনেক ইয়াং ছিল, তাই না? ওই ইয়াং সময়ে তো হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি তো বলতেছি অনেক এই যে ইয়াং ছেলে মেয়েদের সাথে তো পরিচিত হয়, তাই না? তো দেখেন, আপনার সাথে বিয়ে হওয়ার পরেও তো সে আবার অন্য মেয়ের সাথে তো কথা বলে, তাই না? কারণ ওই অন্য মেয়ের সাথে কথা বলে তার ভালো লাগতেছে। এটা অবশ্যই মানে বিপরীত লিঙ্গ কারোর সাথে কথা বললেই মনে ভালো লাগে, কিন্তু এটা তো সবসময় ঠিক না। তো এটাই অনেকে কন্ট্রোল করতে পারে না আর কি।
তো ওদের বাসায় কিন্তু আমি অনেক ৬ মাস ৭ মাস থাকি। ওখান থেকে স্কুল যাওয়া আসা, কলেজ যাওয়া আসা এগুলো করি। করার পর ও আমাকে রাখি আসে আবার করে। মানে ওর একটা মতলব ছিল কি একে একদম ভালোবাসার ফান্দে ফেলেই ওর কাছে নিয়ে আমি একটা ব্যবসা নিবো। আমি আমার ইয়ে করে নিয়ে ওর দোষ দিয়ে আমি ওকে ছাড়বো। আচ্ছা। তো আমি ওখানে থাকি। তারপর কিছুদিন পর যখন আমার বাবা বলে যে, "আছে তো থাক আমরা একটু ধুমধাম করে বিদায় দিই।" তো বলে আমার স্বামী বলে, "না ধুমধাম করে বিয়ে করার দরকার নেই। ও আছে যেমনকি আছে আমরা সেভাবেই থাকবো। আমাদের ধুমধাম করে বিয়ের দরকার না। আমাদের তো বিয়ে হইছে। আমাদের ধুমধাম করে বিয়ে করার দরকার নেই। যারা ধুমধাম করে বিয়ে দিবেন ওই টাকা দেন আমি ব্যবসা করবো।" আমাকেও বলতো যে, "একবার ব্যবসা করায় দাও অনেক সুখে রাখবো, অনেক সুখী।" যেরকম অন্য মানুষ কেউ এরকম সুখে থাকেনি। ঠিক আছে। আমি দেখতেছি আমার বাবার সাথে কথা বলে দেখি। সেই সময় আবার ওর সাথে কিন্তু আমার ঝগড়া হইতো এইটা নিয়ে যে একটু ধৈর্য ধরলে কি হয় যে আমি দিচ্ছি। বাবাকে বলে ব্যবসা করে আমি দিচ্ছি। সমস্যা নাই। তুমি এমনি চাকরি করো, বাইরে যাও, বাইরে যেয়ে চাকরি করো বা অন্য মধ্যে অনেক চাকরি আছে। ওগুলো করো। আপাতত ওগুলো করো আমি দেখতেছি। কয় না আমি ওগুলো করব না। করলে আমি ব্যবসাই করব। আমি বলি এখন তো আমার আব্বুকে আমি ম্যানেজ করতে পারবো না যেহেতু প্রেম করে বিয়ে করছি। অবাধ্য হয়ে প্রেম করে বিয়ে করছি। আরো জোর করে বিয়ে করছি। মানে এক পর্যায়ে আমার বাবাকে বলছি যে তুমি বিয়ে দিতেই হবে। দিলে দাও নাহলে আমি মরবো। এরকম একটা। ওই ভয়েই কিন্তু বিয়েটা দিচ্ছে আমাদের। নাহলে কখনো বিয়েটা দিত না। তারপরে তো আমি ওদের বাসায় থাকি। আমার ১ম একটা বেবি কনসেপ্ট হয়। হওয়ার পর তো ও বলে যে, "এটা এখানে হইলো, এটা ইয়া করে ফেলো।" আমি, "না এটা থাকবেই। এটা আমার বাবু এটা আমার ১ম বেবি ওটা আমি নষ্ট করব না।" আম্মুকে বলি, "না এটা কেন এরকম হইলো? ওটা তোমাদের এখনো ক্যারিয়ারে হইলো না। বাচ্চা কেন?" এভাবে না আম্মুকে নিয়ে একটু ঝগড়া ওর সাথে আমার ঝগড়া। আমি বলি, "না এটা হবেই।" আম্মু বলে যে, "হোক, জীবনে কি আছে? মেয়ে যেহেতু ভুল করছে ওকে ব্যবসা করায় দাও। বাচ্চা একটা আসছে। বাচ্চা আসি একটা ব্যবসা করাই দাও।" ও বলে, "ঠিক আছে ব্যবসা করাই দাও। ব্যবসা করে দাও তারপর আমি ভালো হয়ে যাবো। আমি একদম ভালো হয়ে যাবো। কোনো কষ্ট দিব না। কোনো ইয়ে দিব না।" তো বলে, "ঠিক আছে।" তখন ও বলে আব্বু বলে, "বাবু হোক তারপর আমি তোমার ব্যবসা-ট্যাবসা করাই দিচ্ছি। যেহেতু আমার মেয়ের এখন অনেক কখন কি হয় না হয় আমি তো আমাকে ইয়ে করা লাগবে। তোমরা তো আর কেউ দিবা না। আমার মেয়ের সময় তো কেউ কিছু দিবা না।" তখন তো আমি কিন্তু এখানে ১ম অসুস্থ হওয়ার পর থেকে এখানে বাসায় থাকি আমি। আমার বাসায় থাকি। ও আসে যায় কত ভদ্রতা মানে ওর মতো আর ভালো আর কেউ নাই কত ভালো ও জানে যে এখানে এরপরে ওর ব্যবসা করে দিতে হবে খুব ভালো আসে যায় দেখা করে যায় সবার সাথে না আসলেও দেখা করে যায় কোনদিন এখানে থাকে আবার চলে যায় এভাবে আমার বাবু হয় আমার মেয়ে বাবু হয় হওয়ার পর আলহামদুলিল্লাহ। হুম। আমার আব্বু বলে হোক ও তো এখন অনেক ভালো হয়ে গেছে একটা ব্যবসা করে দিয়ে ওই ছেলেটা এখন অনেক ভালো লাগবে বলি আব্বু হ্যাঁ করায় দাও ও আমাকে ভালো লাগবে ও অনেক চেঞ্জ হয়ে গেছে ও আর আমাকে আর ইয়া করে না ও অনেক চেঞ্জ হয়ে গেছে তো ব্যবসাটা করে দাও দিল কিন্তু ওকে দোকান দিয়ে দিল ব্যবসা করে দিল কাপড়ের দোকান তখন তো ব্যবসা করে দেই ব্যবসা আব্বু সব করে দেয় দোকান দিয়ে দেয় ইয়ে করে দেয় মানে বড় একটা দোকান দিয়ে দেয় অনেক ৭ লাখ ৮ লাখ টাকা দিয়ে একটা দোকান দিয়ে দেয় সেই বড় দোকান দিয়ে দেয় দোকান দেওয়ার পর তা আমি বলি এখন তো আমাকে সুখে রাখবা হ্যাঁ সুখে তো রাখবোই তা বলতেছি যে এই যে তুমি যে দোকানে এইগুলা করতেছো তুমি তো দোকান হওয়ার পর যে আমার মেয়ের সাথে দেখা করবা আমার সাথে দেখা করবা সেটা তো কোনো কিছুই নাই হয় এখন আমি যা কি করব আমার ব্যবসা আছে না আমার ব্যবসা এগুলা প্যারা নিয়ে আমি ওখানে যাব আমি ওখানে যেতে পাবো না আমি বলি কেন আমরা তো এখানে আছি তোমাকে এখানে আসতে হবে না তুমি ব্যবসা করবা সারাদিন ব্যবসা করে তুমি বাবুকে দেখবা দেখে তারপর তুমি বাসা চলে যাই আমি তো এখানে বাবার বাসায় আছি যেহেতু এখানে আমার কেউ নেই আমার বাচ্চা সামলানোর জন্য যেহেতু আমি এখানেই থাকি। বাচ্চা নিয়ে এখানেই থাকি। আর ওইখানে থাকবো না কেন? ওনার ওই যে ওর বাবা-মা অনেক কথা বলেই যে পছন্দ করে বিয়া দিতাম। ভালো হইতো। মেয়ে এরকম হইতো, এরকম হইতো। ব্যবসা করে দিছে, ইয়া হইছে, কি হইছে? ওর বাবার চিকিৎসাও কিন্তু আমি করছি। ওর বাবার ওই ইয়ে করার জন্য আব্বুকে বলছি যে দাও টাকা দাও। ওর বাবার রিংটা পরাই আনুক। বুকের হাটের রিংটা পরাই আনুক। টাকা দিছে। তো আমার ওদের কি সব জায়গা থেকে টাকা মানে ওদের টাকা দিলেই ভালো। ওদের টাকা আছে ওরাও আছে। তো এক পর্যায়ে বাসায় বলে যে, "এগুলা কি? সব করে দিলাম। এখন এরকম আবার ব্যবহার খারাপ শুরু করছে। এটা কিরকম কথাবার্তা? এখন একটা বাচ্চা আছে, বউ আছে, ও ভালো হবে এই সেই।" আমার আরেকটা কথা সেটা বাচ্চাটা হচ্ছে আমি চলে আপনারা আসছি। এখন থাকেন কোথায় তাহলে? মানে একসাথে থাকেন না? না, একসাথে থাকি না। ওর বাবার বাসায় থাকে, আমি আমার বাবার বাসায় থাকি। তো আপনার উনাকে তো আপনার ব্যবসা তো করাই দিছে। এখন তো একসাথে থাকবে। থাকবে না। ও ওর মতো থাকবে। ও বলতেছে আমাদের বাসায় চলো, আমাদের বাসায় থাকো।
আর ওর বাসায় গেলে ওর বাবা মার এক কথা, যে আমার বাসায় এগুলা কোনো না, আমার বাসায় থাকবে না। না আমি বলছি চলো আমরা অন্য ওখানে বাসা নেই, বাসা নিয়ে থাকি। কয় না আমি ভাড়া বাসায় থাকবো না, আমার কি নিজের বাসা নাই, তুমি ওইখানে থাকো, ম্যানেজ করে চলে লাগবে। ওরা কি বলে এটা শুনে চলতে হবে, তাছাড়া উপায় নাই। ওদের কিন্তু মতো চললে চলো, না চলে আপনার নাই। তো উচিত ওই বাসাতে যাওয়া এখন। ওইখানে মানে যাব বাচ্চা কিভাবে? বাচ্চা নিয়ে বাচ্চা হওয়ার পর তো আপনার উচিত ওই বাসায় থাকা। ওখানে কে আছে আমার বাচ্চাকে দেখবে? বাচ্চাকে তো আপনি দেখবেন, কিন্তু তারপরেও বাচ্চাকে দেখার মানে মতো কেউই নাই এখানে। ওরা, ওর বাবা মা ওর বাবার মতো থাকে, ও তো থাকে সারাদিন দোকানে। বাসায় বাচ্চা নিয়ে আমি কি করব? সবাই আপনি কি ওই বাসার সামলানো, আর বউ না, বাচ্চা নিয়ে থাকা হয় না। আপনি তো ওই বাসার বউ না। জি। তো আপনার একটু ওই বাসায় যাওয়া উচিত হবে, উচিত না? মানে আমার কাছে এটা মনে হচ্ছে আর কি। না হ্যাঁ উচিত, আমি ওই বাসায় থাকতে চাই, কিন্তু আমি তো ওই বাসায় থাকছিলাম মানে আমি বলতেছি চলো বাসায় ওই বাসায় থাকবো, কিন্তু ওর বাবা মার কথাবার্তা সহ্য করার মতো না। অদ্ভুত অদ্ভুত কথাবার্তা ওদের, যেমন সবকিছুতে দোষ। মানে বসতেও দোষ, উঠতে দোষ, একটু বাইরে বেরোলে দোষ। ওদের মতো চলতে হবে, সারাদিন ওদের মতো চলতে হবে। বাচ্চা কি করুক না করুক এগুলো দেখার বিষয় নেই, ওদের সবকিছু ওদের করে দিতে হবে, তারপর কি করো করো। বাংলাদেশের অ্যাসপেক্টে আসলে এটাই হয় যে আপনার বিয়ে হওয়ার পরে আমার শ্বশুর বাড়ি ওরা তো মানে বেটার বউরে তার নিজের মতো করে আর কি মানানোর চেষ্টা, মানে বানানোর চেষ্টা করে। কিন্তু ওই আমি বুঝি নাই, যে যে মানুষটার জন্য ওর যে এত চিকিৎসা ইয়ে দিলাম, ওর সব বিপদে পাশে থাকি, ওই মানুষটা কখনো চেঞ্জ হইলো না, ওই একই থাকলো। না আছে বাচ্চার প্রতি মায়া, কারোর প্রতি ওর কোনো মায়া নেই। ওর মতো খালি টাকায় চেনে টাকা। তো সে যে তো এখন ব্যবসা করছে, ব্যবসা কি লাভজনক হয়েছে? হ্যাঁ, ব্যবসা তো ভালোভাবেই করতেছি। না, অনেক ওর সময় মতো দেখা ও যায় যে চলতেছে। ব্যবসা লস হইলে শ্বশুরের থেকে আরো এক্সট্রা টাকা চাই আর কি। না, ওর আসলে বিশ্বাস করে ওই যে দিছিলাম, সব টাকা পয়সা দিয়ে দিছি। এখন জোর দিচ্ছে যে আর বাচ্চাকে আমাকে দিয়ে দিয়ে তোমার মতো তুমি থাকো, তোমাকে আর এখানে আসতে এটা হবে কেমন না, কথা তোমার হলো? এখানে থাকতে হবে না, তোমার আর বাচ্চাকে আমাকে দিয়ে দিয়ে তুমি ইয়ে করে তোমার বাবা মার পছন্দ বিয়ে করো। এটা তো কোনো সমাধান না। এটাই ওর কাছে সমাধান। ও থাকবে না আর, ও আর এখানে থাকবে না, আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না। ওর এখন তবে বলছে এখন ওর সবকিছু হয়ে গেছে, ওর বাচ্চাগুলোকে দিয়ে আমাকে এখন চলে আসতে হবে। আহ সে যেহেতু তার বাচ্চাকে ভালোবাসে, তাই না আপু? মানে আমার পার্সপেক্টিভে আমি বলি, সে যেহেতু তার বাচ্চাকে ভালোবাসছে, তার মানে হচ্ছে হতে পারে আপনি তার সাথে ভালো মতো কথা বললে মানে মানায় নিতে পারবেন আর কি। কারণ অনেক সময় দেখা যায় যে মানে বাচ্চা হওয়ার পরেও মানে বাবারা বাচ্চাকেও পছন্দ করে না, যখন পরনারীতে আসক্ত হয়ে যায় তখন বাচ্চাকেও আর কি পছন্দ করে না। হ্যাঁ ভাইয়া বলো। হ্যাঁ, আমি হচ্ছে আপনি তো বললেন আপনার গল্পটা, এবার হচ্ছে আপনি শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলেন, কি করলে তারা যেন এমন পরিস্থিতিতে না পড়ে। তখন তো ওর মতো থাকা আছে, এখনো ওইভাবে ওদের মতো আছে। তো সেদিন আমি একদিন দোকান যাই, ওর দোকান যাওয়ার পর বলি যে কেন এরকম করতেছো এই সেই। বলতেছে এখানে কেন আসছো? হ্যাঁ আসছি, কেন এখানে আসা যাবে না? না এখানে আসা যাবে না, আসছো এখন বাসা চলে যাও, এখানে আসার দরকার নেই। আমি কেন আসলে সমস্যা হয়ে যাবে, মানুষ জানবে যে এই সেই। বলে মানুষ জানলে দেখার বিষয়, তুমি চলে যাও, এখন বাসা চলে যাও, এখানে কোনো নাই। তোর বাবা বললো কেন এখানে আসছে, এখানে কেন এখানে, এখানে তো আসার কথা না। তখন ও বললো এখানে আসছে যেহেতু অপমান করি, বের করে দাও, ওকে এখানে আসার দরকার কি? আমি বললাম আমার ওর কখনো বাবাও কি অপমান করা দোকানে ছিল? লাগবে না। হ্যাঁ ওর বাবা ওইখানে ওর দোকানেই ছিল বসে, থাকে ওর দোকানে আসেই বসে থাকে, দেখে কি করে, থাকে ওর বাবার ছেলের সাথে উনিও বসে থাকে। ওনার তো বাবা আমি কি বললাম জব কেন করেন, কোনো ওনার, জব করেন বা কিছু? ওদেরও দোকান আছে, ছোটখাটো একটা দোকান ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই দোকান বাদ দিয়ে এখন ওর ছেলের দোকানে থাকে। আচ্ছা দুজনে মিলে এখন ভালোই ব্যবসা করতেছে। আসলে এটা করে দেওয়াটা ভুল হয়ে গেছে আমার, বুঝেন নাই? ওর মিথ্যা ভালোবাসায় না জড়াইলে আমার ভালো হইতো। আজকে আমার জীবনটা, আজকে বাবা মার চোখেও খারাপ, মানুষের কাছেও খারাপ। আরো তো অনেক ঘটনায় ঘটে গিয়েছে, অনেক মারধর খাইছি ওর হাতে। এবার কালকে কালকেও একটা ঘটনা ঘটছে। কালকে বাসা থেকে আমি বের হয়ে গেছিলাম, বলছি যে এখানেও থাকবো না, আমি ওখানেও থাকবো না, চলো আমরা এখন ভাড়া বাসায় থাকবো, আমরা একসাথে থাকবো। এইখানে যত দূরে থাকবো তত আমাদের ইয়ে হয়ে যাবে, বাচ্চা হয়েছে, বাচ্চার সামনে আর এগুলো না করি। যেহেতু বাচ্চা এখন ছোট, বুঝে না, ও বড় হইলে বুঝবে যে আব্বু আম্মু কেন এরকম করে, এদের ঝগড়া কেন হয়। ওরা বলে ঠিক আছে ভাড়া বাসায় সারাদিন, আর সারাদিন ভাড়া বাসায় থাকবো, আমি অন্য একটা ওর ফ্রেন্ডের বাসায় যাবো, উঠি। ওঠার পরও বলে যে এখানে আমি কি করব, আমার এগুলা ব্যবসার টাকা আমি ইয়ে করতে পারবো না।
একটা বাসা ভাড়ার টাকা আছে, তোমাকে চলার মতো টাকা আছে, অত আমি পারবো না, টাকা নষ্ট করতে পারবো না। তুমি তোমার বাসা চলে যাও, এখানে কোনো কিছু করার নাই। আমি কিন্তু তোমাদের কোনো ইয়া নিতে পাবো না, কোনো দায়িত্ব নিতে পাবো না। তুমি চলে যাও বাসা থেকে, বাচ্চা নিয়ে তুমি চলে যাও, নিয়ে যাও তোমার বাসায় থাকো, আমি আমার মতো থাকি, তোমার তোমার মতো থাকো। এবং বাসায় আসে আমার এত পরিমাণ অপমান করলো সবার সামনেই, যে আর নাকি বিয়ে করা আমাকে ভুল হয়ে গেছে, আর যদি বিয়ে না করতো আর ভালো হইতো। আমার জীবন কি নষ্ট হইলো আমি বুঝলাম না। বাচ্চার জীবনটা তো শেষ করলো করলো, আমার জীবনটাও শেষ করি, সবার জীবন শেষ করি। ও ভালো থাকতে চায়, এখন আমাদের জীবন আর ছাড়াছাড়ি করবে, ও আমাদের সাথে কোনো সম্পর্ক রাখবে না। ওর এখন ব্যবসা হয়ে গেছে, ও ব্যবসাদারি এখন থাকবে, ও আর আমাদের সাথে কোনো কন্টাক্ট হবে না। তাইলে ভালো। এখন কি করবো আমি জানি না, ওরকম ছেলের সাথে সম্পর্ক রাখা উচিত কিনা সেটাও আমি জানি না। এটা আপনার বাবা মা কি বলতেছে এখন? বলতেছে যে দাও, ও যদি ছাড়ি দিতে চাও ছাড়ি দাও, কিন্তু আমি কিভাবে ছাড়ি দেবো, আমাকে তুমি ভালোবাসছি না। সেটাই, আর বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ছেড়ে দিলে আসলে কোনো ভালো ফল পাওয়া যায় না। আর যাকে ভালোবাসি তাকে কি ছেড়ে দেওয়া যায়? যতই দোষ সেটাই। করুক, যতই অপরাধ করুক, ওকে কিভাবে ছেড়ে দেবো? ওই জন্য আমার বাবা মা বলতেছে যদি ছাড়বি না, তুই তোর পথ বাঁচিনি, তুই তোর মতো থাকবি না, এইভাবে ইয়া করার দরকার নেই, তোরা দুজন চলে যা, সবাই চলে যাও, তুই ইয়া করো, এখানে আর কোনো কিছু নাই, এখানে আর কতদিন এরকম। এটা তো অবশ্যই, এখন ওনার একটা ব্যবসা আছে, ব্যবসা থেকে রেগুলার ইনকাম হচ্ছে, এবং আপনার ভালোই বাচ্চা হয়ে ইনকাম গেছে। হয়, ওর ভালোই ইনকাম হয়, যেহেতু বড় একটা দোকান, আর পজিশনও ভালো, ওর ভালোই বিক্রি হয়, ভালোই ব্যবসা চলে ওর। ওর কোনো অভাব টনা আমি দেখি না, কিন্তু ও চাচ্ছে কি সেটাও আমি জানি না। বলতেছে এখন তোর বাবার সব টাকা আমি ফেরত দেবো, তা থাক। জি, হ্যালো। জি বলেন। জীবনে তো ভাইয়া অনেক কিছু হয়ে যায় মানুষের, তাই না? হ্যাঁ। হোক, আল্লাহ তাআলা যদি এটাই চাইছে এটাই হোক, না, কিন্তু আমার পরবর্তীকালে মনে কি হয় হবে আপনি সেটা একটু জানি না। মানে উনার সাথে কথা বলেন। উনার বলছি আপনার ভাইয়া, অনেক ফ্যামিলি কথা বা বলছি, উনার অনেক ফ্যামিলি কথা না, বলছি। মানে আপনি তার সাথে কথা বলেন সরাসরি, বুঝছেন? কথা বলছি তো, বলছে যে তোমরা তোমাদের মতো থাকো তাহলেই হবে, আমাকে আর প্যারা দিও না, তুমি ভালো থাকো, তোমার মতো তুমি থাকো, আমার মতো আমি থাকি। আর যখন এটা তো ব্যবসা আসলে ট্যাবসা বড় সমাধান হবে হয় না তখন এটা। তোমাদের টাকা তোমার ফেরত দিয়ে দেবো। না, টাকা পয়সা তো সব ব্যাপার স্যাপার না। এখানে ধরেন একটা ছেলে, সে কিন্তু আরেকটা বিয়ে করতে পারে, কিন্তু একটা মেয়ে বিয়ে করলেও বাচ্চার কি পারে হবে? না ভাইয়া, পারে না, হ্যাঁ। হ্যাঁ, একটা মাও কিন্তু বিয়ে করতে পারে, বাবাও বিয়ে করতে পারে, মাঝখানে পড়ে যায় তার সন্তানটা, তাই না? হ্যাঁ। আমিও কিন্তু ইচ্ছা করলে এখনো বিয়ে করতে পারবো, ও বিয়ে করতে পারবে, কিন্তু এটা হবে না। এটা সন্তানের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। তো ওকে যদি এতই সমস্যা থাকতো ও বলে দিত, আমি আর বাচ্চা কাচ্চা হইতো না, এগুলা যেখানে স্থগিত করা সেখানে স্থগিত করে ওর মতো ভালো থাকতাম, আমি মতো ভালো থাকতাম। হুম, সেটাই। না, খুব খারাপ লাগলো আপনার কথাটা শুনে। আসলে ভালোবেসে বিয়ে করলেন পছন্দ করে, আর শেষমেশ এই সেটা না পরিস্থিতিতে ভাইয়া, পড়লেন। ওর ওর এত ইয়া, যে আমাকে আর সবার সামনে আমার দুর্নাম করে, যে ও এরকম করে এরকম করে, ও ভালো না, এই সেই ওই সেই। আসলে আমি তো পারতাম, অনেক কিছুই তো করতে পারতাম, ওর ভবিষ্যৎ না করে তো আমার ভবিষ্যৎটাও করতে পারতাম, তাই না? হ্যাঁ, নিজের তা তো লেখাপড়াও অবশ্যই। শেষ করলাম, বাচ্চা হইলো, সব হইলো, আছে ভালো আছে, ও ওর মতো এখন থাক। হুম। মানুষ যদি কখনো একটা অন্য মানুষের প্রতি বিশ্বাস করে এমন ভুল না করে, যে পরবর্তীকালে ওই মানুষটার ভরসায় চলে গেল, ওই মানুষটাও ছেড়ে গেল, তখন আর যাওয়ার জায়গা না থাকলো, এরকম যাতে কোনো ভুল না হয়। প্রিয় মানুষ বলতে কিচ্ছু হয় না, পৃথিবীটা হচ্ছে সব ইয়ে, বুঝেন নাই? হ্যাঁ, বুঝতে পারছি। কেউ যাতে এই মিথ্যা ভালোবাসায় না জড়ায়, কাউকে অন্ধবিশ্বাস না করে, অন্ধবিশ্বাস করে যাতে সবটুকু বিলিয়ে না দেয়, অতিরিক্ত মানুষ যাতে কাউকে ভালো না বাসে।